সেদিন টিচার্স রুমে অপর্ণাদি বলল নতুন টিচার অর্চিষ্মান মুখার্জি নাকি একটা আঁতেল আর নাকি ভীষণ ইম্যাচিওর্ড। শুনে কেন জানি না খুব রাগ হলো, যদিও আমার রেগে গিয়ে গায়ে ফোসকা পড়ার মতো কোনো কারণই ছিল না। তাও হয় না ইন জেনারেল, কখনো কাউকে বেশ লাগে, ওরমই অর্চিষ্মানকে ভালোই লাগতো আমার। সবসময় সত্যজিৎ আর রবীন্দ্রনাথ ছাড়া কথাই বলতো না ও। বাঙালিয়ানাও ছিল খুব, ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসতো ও, বেশ লাগতো ওকে। এই 5-10 হাইট, গায়ের রঙটা শ্যামলার দিকে, আর ঘন কালো চুল, ইয়া মোটা গোঁফ, ছিপছিপে গরন, আর চোখ দুটো বড় মায়াবী। সব কিছুতে প্রচুর উৎসাহ অর্চিষ্মানের। আজ স্পোর্টস, কাল এক্সকারশন, পরশু বিজয়া সম্মিলনী, বাবারে বাবা! তাই অ্যানুয়াল ডে ফাংশনের মেইন দায়িত্বটা এবার শুধু আমার ওপর ছাড়লেন না প্রিন্সিপাল ম্যাডাম, অর্চিষ্মানকেও দিলেন। ওর তদারকিতেই হলো সব, অ্যান্ড ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস। প্রিন্সিপাল তো দারুণ খুশি। আর অ্যানুয়াল ডের পর আমার জীবনটাও আমূল পাল্টে গেল। আমি মৈথিলী মিত্র, বয়স 34। বাবা আর্মির মেজর ছিলেন। বাবা বাঙালি হলেও মা আমার বিহারি মুসলিম। ওদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু সারা জীবন তেমন বনিবনা ছিল না ওদের। আমার পুরো স্কুল লাইফটা কেটেছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে। কোনোদিনই থিতু হতে পারিনি আমরা। যাক, আমার কথা আসি অর্চিষ্মানের কথায়। প্রথম খুব কম কথা বলতো অর্চিষ্মান। শুধু খাতা দেখতে দেখতে মুখ তুললে দেখতে পেতাম ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতরে কেমন একটা মিক্সড ফিলিং হতো। তারপর একদিন প্রিন্সিপাল ম্যাম আমাদের ডেকে দায়িত্ব দিলেন অ্যানুয়াল ডের। তখন থেকে ওর সাথে একটু আধটু কথা শুরু। অর্চিষ্মান আমার চেয়ে 2 বছরের ছোট, তাহলেও আমার মনে হতো যে ও ভীষণ ম্যাচিওর। ও খুব ফ্যামিলির গল্প করতো। ওর জয়েন্ট ফ্যামিলিতে 19 জন লোক, সবার সাথে সবার কত বন্ডিং, কি যে ভালো লাগতো আমার। অর্চিষ্মান বলতো, তোমাকে নিয়ে যাব একদিন মৈথিলীদি। আমিও গল্প শুনতে শুনতে মনে মনে পৌঁছে যেতাম ওদের বাড়ি। অ্যানুয়াল ডের রিহার্সাল চলাকালীন খুব বন্ধুত্ব হলো অর্চিষ্মানের সঙ্গে। স্টুডেন্টদের নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া, হাসি গল্প, মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছিল। অ্যানুয়াল ডের 2-4 দিন আগে ও একদিন আমায় ডেকে জিজ্ঞেস করলো, তুমি অ্যানুয়াল ডের দিন কী পরছো মৈথিলীদি? আমি বললাম, আমার মায়ের তো অত ভালো শাড়ির কালেকশন নেই, মা তো শাড়ি পরেন না, ওই একটা হ্যান্ডলুমের শাড়ি সরস্বতী পুজোয় কিনেছিলাম, ওটাই পরবো গো। অর্চিষ্মান কি ভেবে বলল, ঠিক আছে, আমি দেখছি। তার 2 দিন পর অর্চিষ্মান খোয়াইয়ের হাট থেকে খুব সুন্দর একটা সুতোর কাজের শাড়ি আনলো আমার জন্য, আর তার সাথে ম্যাচ করে কাঠের গয়না। অর্চিষ্মান বলল, চকলেট কালারের লিপস্টিক পরো, চুলটা ব্লো ড্রাই করে নিও, হাতে ছোট ডায়ালের সেই ঘড়িটা যেটা তুমি 26শে জানুয়ারির দিন পরেছিলে সেটা পরো। আমি ভাবলাম, বাবা সব লক্ষ্য করে, কি পাকা ছেলে। মুখ গম্ভীর করে বললাম, তুমি এত সব বোঝো জানো? ও বলল, অনেক বোন দিদি বাড়িতে, তাই বুঝতে হয়। লাজুক হেসে চলে গেল। ক্লাস 8 আর ক্লাস 10-এর রুম মুখোমুখি। প্রতি টিউসডের মতো ঠিক লাঞ্চের পর আমার আর অর্চিষ্মানের ক্লাস করতে করতে দেখা হতো। আমি বুঝতে পারছিলাম না কেন আমি অর্চিষ্মানের প্রক্সিমিটিতে এলেই খুব কনশাস হয়ে যাচ্ছি। আমি নিজের অজান্তেই একটু আধটু সাজতে লাগলাম। সেদিন স্কুল ওভার হতেই অর্চিষ্মান শাড়ির প্যাকেটটা হাতে ধরালো, অনেকটা লুকিয়ে চুরিয়ে। আমি থতমত খেয়ে
জিজ্ঞেস করলাম, পেমেন্ট মানে কত দেব? অর্চিষ্মান এই প্রথম আমাকে নাম ধরে ডেকে বলল, এটা গিফট করলাম তোমাকে মৈথিলি। ওই প্রথম আমাকে নাম ধরে ডেকেছিল অর্চিষ্মান। কি অবলীলায় লেজুরটা খসিয়ে দিয়ে মনের খুব কাছাকাছি এসে গেল ও সেদিন। ওর ডাকটা সেদিন আমায় মিষ্টি মিষ্টি দোলা দিতে লাগলো। সারা রাত, সারা সন্ধে, সারা দিন একটা অদ্ভুত ভালো লাগা, ভয় আর আকর্ষণের বলয়ে আমি ঘুরপাক খেতে লাগলাম। সারা রাত কাটলো এপাশ ওপাশ করে, ঘুম উড়ে গেছিল আমার। তারপর এলো সেই মাচ অ্যাওয়েটেড অ্যানুয়াল ডে। অ্যানুয়াল ডের দিন অর্চিষ্মান তো ডেকোরেটর, মেকআপ ম্যান, মিউজিশিয়ানদের নিয়ে চরম ব্যস্ত। আমি ওর দেওয়া শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছিলাম সেদিন। টিচার্স রুমের সবাই খুব তারিফ করলো। অপর্ণাদি তো বলেই বসলো, এতদিনে বাঙালি টেস্টের শাড়ি কিনেছ মৈথিলি, বেশ লাগছে। কিন্তু অর্চিষ্মান ঘুরেও দেখলো না। আমার খুব কষ্ট হলো, তবে মনকে বোঝালাম ও আজ খুব ব্যস্ত কি না। তারপর পরপর ক্লাস ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ স্টুডেন্টদের স্টেজে তোলা নামানো করতে লাগলো অর্চিষ্মান। আমাকে ফুড প্যাকেটের দায়িত্ব দিয়েছিলেন প্রিন্সিপাল ম্যাম। রাত 8টার সময় অর্চিষ্মান এলো ফুড প্যাকেট চাইতে। গ্রিন রুমের পাশের ঘরে আমি দেখলাম কুপন সিস্টেম থাকা সত্ত্বেও 3টে ফুড প্যাকেট মিসিং। আমার চূড়ান্ত খারাপ লাগলো। সারা দিন আসলে ও খেতেও পারেনি ঠিক করে। আমার চোখ ছলছল করে উঠল। অর্চিষ্মান আমার হাত ধরে বলল, ধুর, তুমি এই সামান্য ব্যাপারে চোখে জল আনছো, ছাড়ো তো, বিস্কুট দাও, খুব খিদে পেয়েছে। বাইরে স্টেজে তখন ব্যান্ডের জমজমাটি প্রোগ্রাম। ও গোগ্রাসে বিস্কুট জল খেল। আমি মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম পাশে, খুব গিল্ট হচ্ছিল। খেয়ে দে হঠাৎ ও আমার মুখের উপরে ঝুঁকে বলল, ইউ আর লুকিং বিউটিফুল মৈথিলি। আমার মনে হলো আমি মোমের মতো গলে গেলাম। আমি চোখে অভিমান নিয়ে বললাম, তুমি দেখেছো আমাকে? হাসলো, বলল, হুম। তারপর দূরের স্টেজের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে অবসর। আমি অবাক হয়ে তাকাতে বলল, শেষের কবিতা পড়নি মৈথিলি? আমি ঘাড় নাড়লাম, বললাম না। আমি ডাকলাম, অর্চি। ও ঠোঁটে আঙুল দিয়ে আমায় চুপ করিয়ে দিল, বলল, ফর গুডনেস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। অর্চিষ্মানের চোখে হাসি আর ইনোসেন্স। আমার কপালের চুলটা আলতো করে সরিয়ে দিল। ওর টাচটা খুব পবিত্র মনে হলো আমার। অর্চি ঘড়ি দেখল, বলল, যাবে না? আমি ছোট্ট মেয়ের মতো ঘাড় নেড়ে বললাম, না। ও গম্ভীর হয়ে গেল। দুপা এগিয়ে এসে আমার কপালে আলতো করে একটা হামি খেল, বলল, এসো। আলতো করে আমায় জড়িয়ে ধরল দুহাত দিয়ে। আমার মনে হলো এই মুহূর্তটার জন্য আমি জন্মান্তর ধরে অপেক্ষা করে আছি। আমার ভেতর তখন একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। আমি কাঁদতে লাগলাম। মনে পড়তে লাগলো 9 বছর বয়সের সেই ভয়ঙ্কর রাতটা। অর্চিষ্মান ফিস ফিস করে বলল,
কাঁদছো কেন মৈথিলি? আমি বললাম, আই ওয়াজ মলেস্টেড অর্চি, 9 বছর বয়সে। অর্চিষ্মান থমকে গেল। ওর চোখে আগুন দেখলাম আমি। বলল, যৌন নির্যাতন 9 বছর বয়সে? অর্চি হাতটা মুঠো পাকিয়ে দাঁড়ালো, বলল, কি? আমি বললাম, বাবার বেস্ট ফ্রেন্ড কর্নেল আঙ্কেল। হাউ হাউ করে কাঁদতে লাগলাম আমি। অর্চি আমাকে যত্ন করে কাছে টেনে নিল, কানে কাছে এসে বলল, ইউ আর সেফ নাও। ইয়েস, ইউ আর সেফ নাও। আমি কোনোদিনও তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো দিনও না। আমি আরও ভেঙে পড়লাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ডিভোর্সি। অর্চি চমকে গেল, বলল, থাক থাক, জানি সব, প্লিজ এসব থাক এখন, থাক এখন। চলো, এবার যেতে হবে। শুনতে পাচ্ছ? শেষ গানটা হচ্ছে। হঠাৎ সঙ্গীত ফিরে পেলাম। ওর বাহুপাশ ছাড়িয়ে ছুট দিতে গেলাম। ও হাত ধরে থামিয়ে দিল আমায়, বলল, দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। বলল, টিস্যু দাও। টিস্যু দিলাম বের করে। টিস্যু দিয়ে খুব যত্ন করে চোখটা মুছিয়ে দিল। বলল, কাজলটা একটু ধেবড়ে গেছে, ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করবে। তারপর মুখ ঘুরিয়ে বলল, লিপস্টিক রিঅ্যাপ্লাই করো। সরি ইফ আই হ্যাড ক্রসড দ্য লাইন। লজ্জায় ছুট দিলাম আমি স্টেজের দিকে। স্টেজে ওঠার আগে ছট করে লিপস্টিক রিঅ্যাপ্লাই করলাম। পেছন ফিরে দেখলাম অর্চি আমার দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে আসছে। ওর চোখ দুটো কি উজ্জ্বল। এরপর শুধু দুরন্ত প্রেম, হিসেবহীন। দিন রাত এক করা প্রেম। উইকেন্ডে লাঞ্চ, ডিনার, বইমেলা, শিল্পমেলা, কোনোটাই বাদ থাকলো না। 1 বছর এভাবে কাটার পর আমরা একদিন শান্তিনিকেতন গেলাম। 2-1 মাস অন্তর অন্তর চলে যেতাম শান্তিনিকেতনে। চলতো রান্না বান্না, গান, কবিতা, আর কত বই পড়া। আরও 1টা বছর এভাবেই কাটলো আমাদের। তারপর একদিন স্কুলে পড়ে গিয়ে বেশ ভালো রকম ফ্র্যাকচার হয়ে গেল আমার পায়ে। অর্চি প্রচুর দৌড়াদৌড়ি করলো। এক্সরে করানো, হসপিটাল নিয়ে যাওয়া, প্লাস্টার করানো, দিন রাত খবর নেওয়া, সাবধান করা। তারপর অ্যানুয়াল পরীক্ষার সময় এলো। আস্তে আস্তে ও খুব ব্যস্ত হয়ে পড়ল। ফোন করলে পাই না, মেসেজ করলে ব্লু টিক হয়ে পড়ে থাকতো। সারাদিনে শুধু একবার খোঁজ নিত, রুটিন কল, ওষুধ খেয়েছো, এক্সেট্রা। মাঝে 10th নভেম্বর আমার জন্মদিন পড়ল। সেদিন স্কুল থেকে সবাই এলো আমায় সারপ্রাইজ দিতে, কিন্তু অর্চি এলো না। ক্যান্টিনের বয়স্ক ফারুকদা বলল, অর্চি স্যার আসেনি দিদিমণি। আমি বললাম, কই না তো। বলল, কাল মঙ্গিনী থেকে এত বড় কেক কিনেছে অর্চি স্যার। আমি ভাবলাম তোমার জন্য কিনছে, সারপ্রাইজ নাকি দেবে হয়তো।
দেখো তাহলে আসবে হয়তো রাতের দিকে। আমি বললাম, জানি না তো ফারুকদা। না, অর্চি এলো না। অনেক রাতে ওর খুব গুছিয়ে লেখা একটা মেসেজ এলো। বলল, ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারলাম না মৈথিলি, রাগ করো না, খুব তাড়াতাড়ি জয়েন করো সুস্থ হয়ে, অনেক কথা আছে। তারপর যেদিন জয়েন করলাম খুব যত্ন করে সাজলাম অর্চির জন্য। ঢুকতেই সবাই আমার দিকে করুণার চোখে তাকালো। অর্চি মেসেজ করেছিল সেদিন, আজ সকালে যেতে পারছি না, দুপুরে যাচ্ছি 4th ক্লাস থেকে, এদিকে দরকার আছে। 2nd ক্লাসের পর আমার ফ্রি, বাকি সবার ক্লাস সেদিনও ক্যান্টিনের বয়স্ক দাদা ফারুকদা ডিম সেদ্ধ নিয়ে টিচার্স রুমে এসে ঢুকলো। আস্তে আস্তে বলল আমায়, শুনেছ তো দিদিমণি? আমি বললাম, কি গো ফারুকদা? বলল, মন শক্ত করো। আমি বললাম, কেন গো ফারুকদা? অর্চি স্যারের বিয়ে। শুনে আমার পুরো পৃথিবীটা দুলতে লাগলো। ফারুকদা গ্লাসে জল দিল আমায়, চেয়ারে গিয়ে দিল। আমি বললাম, কবে? বলল, কেন, কেউ কিছু বলেনি না তোমায়? আমি চোখ বন্ধ করে ঘাড় নাড়লাম, না। সেদিনও মঙ্গলবার, ক্লাস 8 আর ক্লাস 10-এর মুখোমুখি ক্লাসে। সেদিন শুধু বোর্ডে চকের আওয়াজ। ক্লাস শেষ হতেই অর্চি দৌড়ে এলো। আমি ওর চোখে চোখ রাখলাম। বলল, শুনেছ তো? চোখ নামিয়ে নিল। আমি বললাম, শুনেছি। বলল, দাদু। আমি তাকালাম ওর দিকে। বলল, দাদুর ওপর কোনো কথাই চলে না বাড়িতে, দাদু খুব গোঁড়া, খুব রক্ষণশীল। আমি বললাম, আর তুমি? বলল, তুমি বুঝতে পারছো না মৈথিলি, দাদুর ওপর কোনো কথাই চলে না বাড়িতে। আমি বললাম, কি করে, কি নাম? বলল, ঋষিতা ব্যানার্জি। আমি বললাম, নামটা তো চেনা চেনা লাগছে। বলল, ওর কথা বলেছি তোমায়, রিসার্চ করছে ও, দাদুর বন্ধুর নাতনি, ছোট থেকেই ঠিক করা। আমি বললাম, কি ছোট থেকে কি ঠিক করা? বলল, বিয়ে। আমি বললাম, মানে? বলল, হ্যাঁ, দাদু আর দাদুর বন্ধু সেই ছোট্টবেলার থেকেই ঠিক করে রেখেছে যে আমরা বড় হলে আমাদের বিয়ে দেবে। আমি অবাক হয়ে গেলাম। আস্তে আস্তে বললাম, ভালো থেকো। অর্চি বলল, একদম ভালো নেই আমি। চুলে হাত চালালো। প্ল্যাটিনামের আংটিটা চকচক করে উঠল ওর আঙুলে। বুঝলাম এঙ্গেজমেন্টও হয়ে গেছে ওদের। ও ছটফট করতে করতে বলল, তুমিও বিয়ে করো এবার। আমি হাসলাম, বললাম, এই 2 বছর বললে না তো অর্চি রিম্যারেজ করতে? ঋষিতা বোধহয় বিদেশে ছিল না?
কবে ফিরেছে ও? 10th নভেম্বর। ও অভিযোগের গলায় বলে উঠল, মা মুসলিম, এ যে বড় ডিভোর্সি, এসব মানে না কোনো বনেদি ব্রাহ্মণ বাড়িতে। আমি বললাম, থামো, আমার কথা ভাবতে হবে না তোমাকে, তুমি খুশি থাকো ব্যাস। ও বলে উঠল, আমি খুশি নেই। তখনই ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখলাম জল জল করছে একটা ক্যাপিটাল আর, তার পাশে 5টা ইমোজি, একটা হার্ট, একটা রোজ, একটা ব্লাশ, একটা কিস আর একটা ফায়ার। আমার গাটা কেমন গুলিয়ে উঠল। আমি বললাম, আসি অর্চি। অর্চি আর্তনাদের স্বরে বলল, আমার বিয়েতে এসো কিন্তু মৈথিলি দি, না হলে। আমি হন হন করে এগিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল একটা অসহায় ইম্যাচিওর শিশুর সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি পেছন ফিরে বললাম, যাবো, আমি যাবো অর্চি, যাবো তোমার বিয়েতে। অর্চির গায়ের গন্ধ আজ আর আমায় মাতাল করলো না, কিন্তু আজ আবার সেই 9 বছর বয়সের ফিলিংটা চেপে ধরল। বুকে চাপ, গলায় চাপ, শ্বাসকষ্ট হচ্ছিল। 25 বছর আগেকার কথা ভাসছিল চোখের সামনে। সেদিন আমাদের বাড়িতে নিউ ইয়ার্স পার্টি ছিল, ককটেল পার্টি। মা তাই আমাকে খাইয়ে দোতলার শোয়ার ঘরে শুইয়ে দিয়ে বলেছিল, চুপটি করে শুয়ে থাকো, একদম উঠো না। তবে 1 ঘন্টা পর আমার খুব জল তেষ্টা পেল। আমি উঠে এসে সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে ফাঁক দিয়ে নিচে হলের সবাইকে দেখতে লাগলাম। হঠাৎ দেখি কর্নেল আঙ্কেল টলমল করতে করতে উঠে আসছে। আমায় দেখে বলল, এই যে বেবি, তুমি কি করছো মা এখানে দাঁড়িয়ে? আমি বললাম, আমার জল তেষ্টা পেয়েছে। আঙ্কেল বলল, চলো ঘরে, আমি জল দিচ্ছি তোমায়। তারপর সবটা আর মনে নেই আমার ঠিক। খাটের চারপাশ দিয়ে কর্নেল আঙ্কেল আমার পেছন পেছন ছুটছিলেন। আমরা ছোঁয়াছুঁই খেলছিলাম অনেকক্ষণ ধরে। তারপর আঙ্কেল আমায় ধরে নিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি জোরে কামড়ে দিলাম কর্নেল আঙ্কেলের হাত, ধাক্কা দিলাম, পড়ে গেল আঙ্কেল। পাশের ঘরের ন্যানি কখন জানি না আওয়াজ পেয়ে ছুটে এসে সব দেখে থমকে গেছিল। ছুটতেও চলে গেল মাকে ডাকতে। মাকে নিয়ে এলো। মা টলমল করতে করতে ওপরে এলো। আমি দৌড়ে গেলাম মায়ের কাছে, ডুকরে কেঁদে বললাম, মা গো, হিসি হয়ে গেছে প্যান্টে। মা আমাকে সপাটে একটা চড় মারলো, বলল, অসভ্য মেয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়েছ নাকি আঙ্কেলকে? তারপর নেনিকে বলল, ওর জামা ছাড়াও। মা যত্ন করে আঙ্কেলকে তুলে খাটে বসালো, মাথায় হাতে ওষুধ লাগিয়ে দিল, বলল, খুব বিচ্ছু, প্লিজ মাইন্ড করো না। আমার সেদিন জ্বর এলো। 3 দিন পর জ্বর ছাড়লো। তার 10 দিন পর বাবার সাডেন ট্রান্সফার হয়ে গেল। লাস্ট দিন আবার পার্টি হলো। সেদিন আমার নেনি আমাকে নিজের ঘরে নিজের কম্বলের তলায় আশ্রয় দিয়েছিল। তারপর এই রাফ অসভ্য মেয়েটাকে বাবা মা হোস্টেলে দিয়ে দিল। রেজাল্ট খারাপ হতেই 3 বছর পর আবার নিয়ে এলো বাড়িতে। তখন বাবা দেহরাদুনে পোস্টেড। সেখানে খুব ভালো একজন টিচার পেলাম। সে আমায় খুব যত্ন করে পড়াতে লাগলো।
আমার বন্ধু হলো। ম্যামের সংস্পর্শে আমার ভেতরের ক্ষতটা অনেকটা সারল। খুব যত্ন করে পড়াতো ম্যাম আমাকে। আমি ক্লাস 10 খুব ভালোভাবে পাশ করলাম, আর তারপর 12। 18 হতেই পরিচিত এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিল মা বাবা আমায়। কিন্তু সেই বিয়ে টিকলো না, কারণ আমি ভয় করতাম ছেলেদের, অপরিচিত পুরুষদের। তারপর পড়াশোনা করে এই চাকরিতে জয়েন করলাম। আজ সব চোখের সামনে কেমন ভেসে উঠছিল। মনে হলো এই ভয়ঙ্কর পৃথিবীতে আমি কার কাছে যাই। মনে হলো উঠছি, ওহ উঠছি নেই। আমি বসে পড়লাম রাস্তায়। I felt I was being molested again, but this time emotionally. মনে হচ্ছিল আমার ইমোশনাল রেপ হচ্ছে। জানি না কখন 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমি গঙ্গার ধারে চলে এসেছিলাম। ঘামছিলাম দরদর করে। তখন সূর্যাস্ত হচ্ছিল। হঠাৎ মনে হলো আমার সামনে, পেছনে, নিচে, ওপরে সব শূন্য। আর সেই শূন্যতে কত শান্তি। মনে হলো আমার শরীর নেই, মন নেই, অনুভূতি নেই, আরতি নেই, রাগ নেই, চাওয়া নেই, পাওয়া নেই, কিচ্ছু নেই আমার। আমি জোরে বলে উঠলাম, আমি আজ জাত ফকির, আমি আজ জাত ফকির। ফোন বেজে উঠল। অর্চি ফোন করেছে। আমি শান্ত স্বরে বললাম, আমি দিনের আলো বেচে একটা গোটা রাত কিনেছি। আমি যে জাত ফকির, আমার কিচ্ছু হারানোর ভয় নেই। আমি সারা রাত ধরে স্থাপত্য গড়ব, শুধু তোমার জন্য। আর তারপর বেহালা বাজিয়ে বৃষ্টি নামাবো সমাধি শহরে, ভুল প্রহরে। উঠোন জল থই থই হলে তুমি পা মেপে ঘরে ঢুকো, এক্কা দোক্কা খেলতে যেও না ভুলেও। হিসেবের খাতা জলে পড়লে মলাট ভিজে যাবে। নিশ্চিন্ত থাকো, দরজায় তোমার ছায়া পড়লেই আমি উদবায়ী হব। রেখে যাব শুধু তোমার জন্য এক গ্লাস জল আর একটা গোটা জন্ম কাঁসার থালায় সাজিয়ে।